ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমায়াতুন নূর। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মুজিব বর্ষ উপলক্ষে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশনে বসতে যাচ্ছে জাতীয় সংসদ। 8 নভেম্বর অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। ফরাসি পণ্য বর্জন বন্ধের আহ্বান ফ্রান্সে। তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনেছে ফ্রান্স। তৃতীয় দফা অস্ত্রবিরতিতে সম্মত আর্মেনিয়া আজারবাইজান। সোমবার সকাল থেকে কার্যকর। ডিসেম্বরে ভ্যাকসিন পরীক্ষার ফলাফল জানা যাবে বলছেন ফাউচি। ভ্যাকসিনের জন্য আগামী বছরের দ্বিতীয় বা তৃতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে মন্তব্য। আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক। সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানী বাগদাদ সহ দক্ষিণাঞ্চলের রাস্তায় নামে লাখো জনতা। কাতারকে F-35 দিতে পারে যুক্তরাষ্ট্র, আশঙ্কা ইসরায়েলের। যুদ্ধবিমান বিক্রির যে কোনো উদ্যোগের বিরোধিতা করবার ঘোষণা তেল আবিবের। চলে গেলেন স্যামসাং গ্রুপের চেয়ারম্যান লি কুন। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির চিরবিদায়। এবং পেশির চোটে মাঠের বাইরে ফিলিপে কোতিনিও। বিশ্বকাপ বাছাই ব্রাজিলের আগামী 2 ম্যাচে খেলা নিয়ে শঙ্কা। এবার বিস্তারিত সংবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশন বসতে যাচ্ছে জাতির সংসদে। বঙ্গবন্ধু জীবদ্দশায় সংসদের 2টি বিশেষ বৈঠক বসলেও এটাই হবে প্রথম বিশেষ অধিবেশন। সেখানে সংসদ কক্ষে থাকবে জাতির জনকের প্রতিকৃতি। আগামী 8 নভেম্বর এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেদিন সন্ধ্যা 6টায় বসবে সংসদের বৈঠক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে এই বছরকে মুজিব বর্ষ ঘোষণা করে নানা কর্মসূচি নিয়েছিল সরকার। তার অংশ হিসেবে গত 9 জানুয়ারি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের বিশেষ অধিবেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কথা ছিল 22 থেকে 23 মার্চ এই বিশেষ অধিবেশন হবে। অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ভাষণ দেবেন। এরপর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব পাশ হবে। কিন্তু বিশ্বের অন্যান্য সব দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকলে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান কাটছাঁট করা হয়। সংসদের বিশেষ অধিবেশনও স্থগিত করা হয়। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কমতে শুরু করায় সেই বিশেষ অধিবেশন বসানোর আলোচনা শুরু হয় গত সেপ্টেম্বর মাসে। সে সময় প্রস্তুতিমূলক বৈঠকও করে সংসদ সচিবালয়। মার্চে যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল সেখানে প্রতিবেশী দেশগুলোর স্পিকারদের আমন্ত্রণ জানানোর কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়। এবার নতুন করে উদ্যোগ নেওয়ার পরও বিষয়টি আরব দেশগুলোর প্রতি ফরাসি পণ্য বর্জন বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফরাসি পণ্য বিশেষত খাদ্যপণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে।
এর পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের বিষয়ে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। বয়কটের এসব আহ্বান ভিত্তিহীন। অবিলম্বে এসব বন্ধ হওয়া উচিত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষক হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। ওই ঘটনার পর অন্তত 50 মসজিদ ও মুসলিম অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার এই ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। বিভিন্ন দেশে জনগণকে ফরাসি পণ্য চিহ্নিত করার উপায় বাতলে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। বর্জনের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে কাতার ও কুয়েতের বিভিন্ন মার্কেটের শেলফ থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলা হয়েছে। ফরাসি পণ্য বর্জনের দাবিতে টুইটারে হ্যাশট্যাগ জনপ্রিয় হয়ে উঠেছে সৌদি আরব সহ এই অঞ্চলের অন্যান্য দেশেও। এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ফরাসি পণ্য বর্জনের বন্ধের আহ্বান জানালো ফ্রান্স। বিবৃতিতে বলা হয়, একটি উগ্র সংখ্যালঘু গোষ্ঠী আমাদের দেশের বিরুদ্ধে যেসব হামলা চালিয়ে যাচ্ছে তা বন্ধ হওয়া উচিত। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে ফ্রান্স। এরদোয়ানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ফ্রান্স তুরস্কে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোর এক কর্মকর্তা। তিনি বলেন, প্রেসিডেন্ট এরদোয়ানের মন্তব্য মেনে নেওয়া যায় না। বাড়াবাড়ি এবং রূঢ় আচরণ কোনো তরিকা হতে পারে না। আমরা চাই এরদোয়ান তার নীতি পরিবর্তন করুন এবং এটি সব দিক থেকেই বিপজ্জনক। এরদোয়ানের অপমানজনক মন্তব্যের পর এবার ম্যাক্রোর কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান টুইটারে ফরাসি প্রেসিডেন্টের সমালোচনায় বলেছেন, ইসলাম এবং আমাদের নবীকে নিশানা করে অবমাননাকর কার্টুন প্রদর্শনকে উৎসাহ দিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে এমনকি নিজ দেশের নাগরিকদেরকে উস্কানি দেওয়ার পথ বেছে নিয়েছেন। এটি দুঃখজনক। এ সময় তিনি আরো বলেন, ম্যাক্রো চরমপন্থীদেরকে ছাড় না দেওয়ার কথা বলে অপরাধের প্রতিকারের একটি পরশ বুলিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সহিংসতা সৃষ্টিকারী সন্ত্রাসী, সে মুসলিম, শ্বেতাঙ্গ, শ্রেষ্ঠত্ববাদী কিংবা নাৎসি আদর্শবাদী যেই হোক না কেন, তাদেরকে আক্রমণ না করে বরং ইসলামকে আক্রমণ করে ইসলামের বিদ্বেষ উৎসাহিত করার পথ বেছে নিয়েছেন। ইসলামকে না বুঝে এই ধর্মকে আক্রমণ করে কথা বলে প্রেসিডেন্ট ম্যাক্রো ইউরোপ এবং বিশ্বজুড়ে লাখ লাখ মুসলিমদের ভাবাবেগকে আঘাত করেছেন বলে মন্তব্য করেন তিনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। মানবিকতার খাতিরে বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধরত আর্মেনিয়া এবং আজারবাইজান আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 4 সপ্তাহের চলমান যুদ্ধে এই নিয়ে 3 বার দেশ দুটি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিল। এর আগে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যস্থতায় 2 দফা যুদ্ধবিরতিতে সম্মত হলেও আজারবাইজান এবং আর্মেনিয়া সে যুদ্ধবিরতি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেনি, বরং দুপক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করে মারাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছে। ওয়াশিংটনে উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টেফেন বিগানের সঙ্গে আজারবাইজান এবং আর্মেনিয়ায় পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করার পর এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সময় সোমবার সকাল 8টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এ ব্যাপারে 3 দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবিক ত্রাণ তৎপরতা চালানোর জন্য এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে বাকু ও ইয়েরেভান। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, ডিসেম্বরের শুরুতে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যকর কিনা তা জানা যাবে, তবে 2021 সালের আগে গণহারে তা পাওয়া যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। তবে দেশটির ভ্যাকসিন উৎপাদনের এগিয়ে থাকা মডার্না ও ফাইজার কোম্পানি জানিয়েছে, নির্বাচনের আগে ভ্যাকসিন পাওয়া যাবে না, তবে এই বছরই তা পাওয়া যেতে পারে। এবার ফাউচি জানালেন, ডিসেম্বরে কেবল ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের ফলাফল জানা যাবে। ফাউচি বলেন, নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে আমরা জানতে পারবো ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর কিনা।
তিনি আরো বলেন, কিন্তু আপনারা যখন সমাজের উল্লেখযোগ্য সংখ্যক জনগণকে ভ্যাকসিন দেওয়ার কথা বলেন যাতে করে মহামারী পরিস্থিতি বদলাতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে, তেমন ভ্যাকসিন কর্মসূচির জন্য আগামী বছরের দ্বিতীয় বা তৃতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে ফাইজার জানিয়েছিল জার্মান সহযোগী বায়োএনটেকের সঙ্গে তৈরি করা কোভিড-19 টিকার জরুরি অনুমোদনের জন্য তারা নভেম্বরের শেষ দিকে আবেদন করতে পারে। আর মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থাটি বলছে করোনা ভাইরাসের কোনো টিকার জরুরি অনুমোদন দেওয়ার আগে তাদের কমপক্ষে 2 মাসের নিরাপত্তা তথ্য দিতে হবে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA 88A ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। আপনাদের প্রিয় খামারবাড়ি সুপারমার্কেট আবারও যথাযথ মর্যাদায় চালু হয়েছে। সুলভ মূল্যে মাছ, মাংস, তরিতরকারি, গ্রোসারি আইটেম সহ নতুন নতুন দ্রব্যাদির জন্য 24 ঘন্টায় খামারবাড়িতে আসুন। যোগাযোগ 7186396868। ছোট বড় সব অনুষ্ঠানে ক্যাটারিং সহ সুস্বাদু খাবারের জন্য আপনার প্রিয় খাবার বাড়ি রেস্টুরেন্টে আসুন। আমরা সব সময় কাস্টমারের চাহিদা ও মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের ফোন নম্বর 7186394466। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফুলের মতো নরম মন ভোলানো ঘ্রাণ, খেতে ভীষণ সুস্বাদু, জুড়ায় মনোপ্রাণ। রেশমি বাসমতি চাল, আস্থার অপরনাম, দেখতে যেন মুক্তদানা, রয়েছে শত সুনাম। রেশমি বাসমতি এবং সেদ্ধ বাসমতি চালের প্রতিটি দানা অত্যন্ত স্বচ্ছ ও ঝরঝরে, কোলেস্ট্রল ফ্রি এবং খেতে সুস্বাদু হওয়ায় এ চাল সবার প্রিয়। ফিরে এলাম বিরতির পর। এ বছরেও দাবি পূরণ না হওয়ায় আবারও রাজপথে নেমেছেন ইরাকের সাধারণ মানুষ। দেশ জুড়ে আমূল পরিবর্তন এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানী বাগদাদ সহ দক্ষিণাঞ্চলের রাস্তায় নামে লাখো জনতা। কর্মসংস্থান, নাগরিক সেবা সহ নানা দাবিতে প্লাকার্ড নিয়ে স্লোগান দেন ইরাকিরা। এ সময় সরকার বিরোধী স্লোগানে ভারী হয়ে ওঠে গুরুত্বপূর্ণ তাহিরি স্কয়ার। দাবি না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বিক্ষোভকারীরা। এদিকে ব্যাপক বিক্ষোভ হয়েছে ব্যাবিলন আর বসরাতেও। তাহিরির স্কয়ারে অনেক আন্দোলনকারী গ্রিন জোনে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেয়। এতে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশ জুড়ে নতুন করে শুরু হওয়া এই সরকার বিরোধী আন্দোলনে গুলি না চালাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মুস্তফা আল কাধিমি। যদিও নতুন আন্দোলনে দাবি দাওয়া নিয়ে এখনো কিছু জানায়নি সরকার। 2003 সালে শাসক সাদ্দাম হোসেনের পতনের পর থেকে ইরাকে বিভিন্ন সময় বিক্ষোভ হয়ে আসছে।
গেল বছরের আন্দোলনে পুলিশের গুলি শতাধিক মানুষ প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের স্বীকৃতি দিয়েও এখন পর্যন্ত অত্যাধুনিক F-35 সংগ্রহ করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। তবে হামাসের মিত্র হিসেবে পরিচিত কাতার চাইলেই এটি সংগ্রহ করতে পারে বলে আশঙ্কা করেছেন তেল আবিব। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইউভাল স্টেনিস দেশের এমন আশঙ্কার কথা জানিয়েছেন। হামাস ও ইরানের সঙ্গে সম্পর্ক থাকায় কাতারের হাতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে ইসরায়েলের উদ্বেগ রয়েছে। ফলে স্বভাবতই ওয়াশিংটনের এ ধরনের যে কোনো উদ্যোগের জোরালো বিরোধিতা করবে তেল আবিব। এমনকি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরও দেশটিতে F-35 সরবরাহের বিরোধিতা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউভাল স্টেনিস বলেন, কাতার যদি যুক্তরাষ্ট্রের কাছে F-35 যুদ্ধবিমান চায় এবং এজন্য অর্থ পরিশোধে প্রস্তুত থাকে তাহলে আজ হোক আর কাল হোক তা তারা পাবে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ইসরায়েলি জ্বালানি মন্ত্রী বলেন, এই বিষয়টি অবশ্যই আমাদের বিবেচনায় নিতে হবে, কেননা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তার নিজ স্বার্থই দেখবে। তিনি বলেন, ওয়াশিংটন ফিরিয়ে দিলে রাশিয়া কিংবা চীন কাতারের কাছে তাদের নিজস্ব যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেবে। ওয়াশিংটন কখনো এটি চাইবে না। এর আগে ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী এলি কোহেন জানান, কাতারের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান বিক্রির যে কোনো উদ্যোগের বিরোধিতা করবে তেল আবিব। চুক্তির আওতায় ইসরায়েলের প্রতিবেশীদের কাছে যুক্তরাষ্ট্র এমন কোনো অস্ত্র বিক্রি করে না যেগুলো তেল আবিবের অস্ত্রের চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে প্রতিবেশীদের তুলনায় বেশি শক্তিসম্পন্ন অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে হয় ওয়াশিংটনকে। একই সঙ্গে প্রতিবেশীর কাছে বিক্রি করা অস্ত্রের মোকাবেলায় আগেই ইসরায়েলকে প্রস্তুত করা হয়। দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং গ্রুপের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন। সিউলে তার মৃত্যু হয় বলে কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। 1938 সালে স্যামসাং গ্রুপ প্রতিষ্ঠা করেন লি কুন হির বাবা লি বিউং চুল। লি ছিলেন তার বাবার তৃতীয় সন্তান। 1968 সালে এই প্রতিষ্ঠানে যোগ দেন লি। বাবার মৃত্যুর পর স্যামসাং এর চেয়ারম্যান নিযুক্ত হন তিনি। তার হাত ধরেই স্যামসাং অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। বিমা থেকে নৌ পরিবহন সহ বিভিন্ন খাতে বাণিজ্য বিস্তৃত করে। লির জীবনকালে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়। ফোর্বস এর মতে তিনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদের মূল্য প্রায় $2100 কোটি। 1993 সালে কর্মীদের একটি কথা বলে বিখ্যাত হন লি। তিনি বলেছিলেন, আসুন স্ত্রী ও সন্তান ছাড়া সবকিছু পাল্টে ফেলি। এরপর কোম্পানিটি তাদের মোবাইল ফোন মজুদ জ্বালিয়ে দেয়। এই মজুদে ছিল 1.5 লাখ হ্যান্ডসেট। 2017 সালে একটি হার্ট অ্যাটাকের পর থেকেই চিকিৎসাধীন ছিলেন লি। স্যামসাং এর বিবৃতিতে বলা হয়েছে, লির মৃত্যুর সময় তার ছেলে এবং কোম্পানির বর্তমান ভাইস চেয়ারম্যান লি জায়েং ইয়াং সহ পরিবারের অন্য সদস্যরা তার পাশে ছিলেন। এতে বলা হয়েছে, তার পরিবার, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের প্রতি আমাদের গভীর সহানুভূতি। তার উত্তরাধিকার চিরস্থায়ী হবে। এবার খেলার খবর। পায়ের পেশিতে চোট পেয়েছে বার্সেলোনার মিডফিল্ডার ফিলিপে কোতিনিও। ফলে 2022 কাতার বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিলে আগামী 2 ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে। পরীক্ষার পর এক বিবৃতিতে 28 বছর বয়সী এই ফুটবলারের বাম পায়ের পেশিতে চোটের বিষয়টি জানায় কাতালান ক্লাবটি। সেরে উঠতে তার কতদিন সময় লাগবে তা জানানো হয়নি। লা লিগায় ক্যাম্প নুয়ে মৌসুমের প্রথম ক্লাসিকোয় পুরো 90 মিনিট মাঠে ছিলেন কোতিনিও। রিয়াল মাদ্রিদের কাছে ম্যাচটি 3-1 গোলে হারে বার্সেলোনা। মৌসুমে এখন পর্যন্ত ক্লাবের হয়ে 6 ম্যাচে সবটিতেই খেলেছেন কোতিনিও। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে করেছেন 1টি করে গোল। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে খেলবে বার্সেলোনা। 3 দিন পর লা লিগায় রোনাল্ড কুমানের দলের প্রতিপক্ষ আলাভেস। আগামী 14 নভেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ও 3 দিন পর উরুগুয়ের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এজন্য কোচ তিতের ঘোষিত দলে রয়েছেন কোতিনিও। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মুজিব বর্ষ উপলক্ষে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশনে বসতে যাচ্ছে জাতীয় সংসদ। 8 নভেম্বর অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। ফরাসি পণ্য বর্জন বন্ধের আহ্বান ফ্রান্সের। তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনেছে ফ্রান্স।
তৃতীয় দফা অস্ত্রবিরতিতে সম্মত আর্মেনিয়া আজারবাইজান, সোমবার সকাল থেকে কার্যকর। ডিসেম্বরে ভ্যাকসিন পরীক্ষার ফলাফল জানা যাবে বলছেন ফাউচি। ভ্যাকসিনের জন্য আগামী বছরের দ্বিতীয় বা তৃতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে মন্তব্য। আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক। সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানী বাগদাদ সহ দক্ষিণাঞ্চলের রাস্তায় নামে লাখো জনতা। কাতারকে F-35 দিতে পারে যুক্তরাষ্ট্র, আশঙ্কা ইসরায়েলের। যুদ্ধবিমান বিক্রির যে কোনো উদ্যোগের বিরোধিতা করবার ঘোষণা তেল আবিবের। চলে গেলেন স্যামসাং গ্রুপের চেয়ারম্যান লি কুন, দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির চিরবিদায়। এবং পেশির চোটে মাঠের বাইরে ফিলিপে কোতিনিও। বিশ্বকাপ বাছাই ব্রাজিলের আগামী 2 ম্যাচে খেলা নিয়ে শঙ্কা। সংবাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।